সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডাক্তার ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল লিমিটেড সুস্বাস্থ্য সারাক্ষণ। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার রাকিবা আক্তার। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রথমেই রয়েছেন বাংলাদেশ ও উপমহাদেশের পায়োনিয়ার কলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার এ.কে.এম. ফজলুল হক স্যার, যিনি এই উপমহাদেশের কলোরেক্টাল সার্জারির জনক, বর্তমানে বিশ্বের মধ্যে সিনিয়র অভিজ্ঞ কলোরেক্টাল সার্জন। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে শুভেচ্ছা। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। যিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বর্তমানে তার নিজের প্রতিষ্ঠিত হসপিটাল ডাক্তার ফজলুল হক কলোরেক্টাল হসপিটালে কর্মরত। এছাড়াও আমাদের মাঝে স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডাক্তার আসিফ আলমাস হক, কনসালটেন্ট কলোরেক্টাল ল্যাপারোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন, যিনি বর্তমানে ডাক্তার ফজলুল হক কলোরেক্টাল হসপিটালে কর্মরত আছেন। স্যার, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, আশা করি দর্শক শ্রোতারাও ভালো আছেন। স্যার, আমাদের আজকের বিষয় ফিশার নিয়ে, মানে ফিশার কি কিংবা কেন হয় এই ফিশার রোগটা? ধন্যবাদ আপনাকে। ফিশার বা অ্যানাল ফিশার, এই রোগটা খুব কমন একটা সমস্যা বাংলাদেশের। ফিশার মানে সহজ বাংলায় যদি আমরা বলি ফেটে গিয়েছে। আপনি যদি খেয়াল করেন, আমাদের মলদারটা হচ্ছে একটা সার্কুলার বা একটা গোল স্ট্রাকচার। তো এটা বড় হয় আবার ছোট হয়। তো এটা যে বড় হয় বা এক্সপ্যান্ড করে, এটার একটা লিমিট আছে। এই লিমিটটা যদি কখনো ক্রস করে যায় তাহলে মলদারটা ফেটে যেতে পারে। তো এটা কখন হতে পারে? যেমন মল যদি অতিরিক্ত শক্ত হয় বা আপনি অতিরিক্ত প্রেশার দিয়ে যদি টয়লেট করতে যান, তখন দেখা যাবে মলদারটা ফেটে যায়। তো ধরেন আপনার সবসময় টয়লেট নর্মালি থাকে, বাট কোনো এক সময় হয়তো একটু বিয়ে বাড়িতে খেলেন বা একটু রিচ ফুড খেলেন, টয়লেট শক্ত হয়ে গেল, তা আপনি অতিরিক্ত প্রেশার দিয়ে টয়লেট করতে গেলেন, তখন দেখা গেল যে মলদারটা ফেটে গিয়েছে। এই যে ফেটে গেল, এটাকে আমরা বলি অ্যানাল ফিশার। এই অ্যানাল ফিশারটার স্পেসিফিক নাম হচ্ছে অ্যাকিউট অ্যানাল ফিশার, মানে ও শর্ট ডিউরেশনে। গতকাল রাতে টয়লেট করতে গেছেন, ফেটে গিয়েছে, এটা অ্যাকিউট অ্যানাল ফিশার। এই অ্যানাল ফিশারটাই যদি আপনি কোনো চিকিৎসা না নেন বা আপনার মল যদি শক্ত হতে থাকে, তাহলে কিছুদিন পরে এটা দেখা যাবে যে এটা ক্রনিক অ্যানাল ফিশার হয়ে গিয়েছে। ক্রনিক আর অ্যাকিউটের পার্থক্য কি? ক্রনিক অ্যানাল ফিশারে দেখা যায় যে মলদারটা সরু হয়ে যাচ্ছে, রিপিটেড আঘাত পেতে পেতে এটা ফাইব্রোসিস হয় এবং মলদারটা সরু হয়ে যায়। তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে পেশেন্টরা বলে, ডাক্তার সাহেব, আমি নর্মাল টয়লেট করতে গেলেও আমার মাঝে ফেটে যাবে, ব্যথা করছে। স্যার, আপনার কাছে আমরা জানতে চাইবো, মানে আমাদের ফিশার রোগটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের ফিশার হয়েছে? দর্শক শ্রোতা যারা আমাদের আলোচনা শুনছেন, সকলে আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করছি অ্যানাল ফিশার সম্পর্কে। অ্যানাল ফিশার, মলদারের যত রোগ আছে তার মধ্যে সবচেয়ে কমন হলো অ্যানাল ফিশার। তো ফিশার একটু আগে বলা হয়েছে, যেটা মলদারের একটা ফাটল বা ক্র্যাক, ফেটে যাওয়া। ফিশার মানে হলো ফেটে যাওয়া। তো এটা হবার কারণ হলো দুইটা কারণ হতে পারে। সবচেয়ে কমনেস্ট কারণ হলো কনস্টিপেশন। আর কনস্টিপেশন ছাড়া আরেকটা কারণ আছে, যদি ডায়রিয়া ডিসেন্ট্রি হয় তাহলে মলদার ফেটে যেতে পারে, সেটা রেয়ারলি হয়। পায়খানা শক্ত হয় কখন? যখন আমরা শুধু মাছ মাংস খেতে থাকি, ফাইবার বা আঁশ জাতীয় খাবার আমাদের মধ্যে না থাকে, তখন পায়খানা শক্ত হয়। এবং মলদার হলো একটা স্ট্রাকচার, সফট স্ট্রাকচার, যেটা সম্প্রসারিত হয় এবং সংকুচিত হয়। আমি যখন ইচ্ছা করি যে আমি মল ত্যাগ করব, পায়খানা করব, তখন বাথরুমে একটা প্রাইভেট এরিয়াতে গেলে আমার মলদাটাকে আমি নির্দেশ দিই এটা রিল্যাক্স হওয়ার জন্য। তো রিল্যাক্স হয়ে গেলে তখন আমরা চাপ দিলে পরে পায়খানাটা বেরিয়ে আসে। তো সে সময় আমরা ধরেন আমি সকালবেলা অফিসে যাব, বাচ্চাকে নিয়ে আমার দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাড়াহুড়া করে আমরা যখন বাথরুমে যাই, তখন আমরা চাই যে আমি পায়খানাটা তাড়াতাড়ি করে দূরে বের হয়ে, অফিসের গাড়ি পোঁ পোঁ করছে আমার যাওয়ার জন্য, আমি তাড়াতাড়ি যাব। তখন জোরে কোদ দিয়ে পায়খানা করতে গেলাম, দেখা গেল মলদারটা এক্সপ্যান্ডেড হওয়া বা মলদারটা সম্প্রসারিত হওয়ার আগেই আমি জোরে চাপ দিলাম, শক্ত পায়খানাটা বের হয়ে যাওয়ার সময় মলদারের পাশটা একটা অংশ ছিঁড়ে গেল, পেরিফেরির একটা অংশ ছিঁড়ে গেল। তো ছিঁড়ে গেলে সেখানে তীব্র ব্যথা হবে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হবে। তো এটার কনস্টিপেশন ছাড়া আর একটা হতে পারে যদি ডায়রিয়া হয়, আর আরেকটা হতে পারে বংশগত, যদি কারোর থাকে। মলদারের স্ট্রাকচারটা এমন যে এটা মল যাওয়ার সময় মাঝে মাঝেই শক্ত হয়ে যায়। আর একটা কারণ হতে পারে মল শক্ত হওয়ার, সেটা হলো থাইরয়েড যদি আন্ডার ফাংশন হয়, হাইপোথাইরয়েডিজম হয়, গলায় আমাদের একটা গ্ল্যান্ড আছে, সেটার হওয়ার কারণে। আর আমরা যদি বেশি গরুর মাংস বা রেড মিট বেশি করে খাই, সবজি পানি না খাই, তাহলে পায়খানা শক্ত হয়ে আমাদের এটা হতে পারে।
স্যার আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে কি কি চিকিৎসা আছে এই ফিশার রোগের। ধন্যবাদ আপনাকে। আগে আমরা আলোচনা করেছি যে ফিশার দুই ধরনের হতে পারে। তো এটাকে আমরা অ্যাকিউট ফিশার বলি, যেটা ধরেন শর্ট ডিউরেশন, হয়তো এক সপ্তাহ বা দুই দিন আগে বা 3 দিন আগে আপনার একটা কনস্টিপেশন হয়েছিল, মলদ্বারটা ফেটে গিয়েছে। এটা চিকিৎসা সহজ। চিকিৎসাটা মেইন চিকিৎসাই হচ্ছে গিয়ে যে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যেটা হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল করতে বলি। কন্ট্রোল মানে এই নয় যে টয়লেট শক্ত হবে, মানে টয়লেট এত নরম যেন হয়ে যায় না যে ডায়রিয়া হয়, যেটা একটু আগে বড় স্যার বললেন যে মল যদি শক্ত হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে, আবার ডায়রিয়া হলেও কিন্তু ফিশার হতে পারে। তো আমাদেরকে মলটাকে নর্মাল রাখতে হবে। নর্মাল মল মানে কি? নর্মাল মানে হচ্ছে একটা কলার মতো শেপ হবে, একটা কলার মতো সফট হবে, এটাকে আমরা বলি নর্মাল স্টুল বা নর্মাল মল। তো এটাকে আমরা রাখলে সাধারণত যাদের অ্যাকিউট অ্যানাল ফিশার আছে তাদের রোগটা ভালো হয়ে যায়। কিছু এর সাথে আমরা তো হয়তো স্টুল সফটনার একটা সিরাপ বা ইসুপগুলো ভুসি, তোকমা শরবত, বেলের শরবত এগুলি খেতে পারি, দেখা যায় পেশেন্টদের সাধারণত ভালো হয়ে যায়। একটা অয়েনমেন্ট আছে, কিছু পাইলসের ঔষধ আছে, কারো কারো ক্ষেত্রে আবার একটু অ্যান্টিবায়োটিকও লাগতে পারে, যদিও অনেকের অ্যান্টিবায়োটিক খেলে আবার মল শক্ত হয়ে যেতে পারে। সো অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যাপারে আমরা একটু সাবধান থাকি। কিন্তু যদি দেখা যায় যে পেশেন্ট চিকিৎসা করলো না, বা চিকিৎসা করলো কিন্তু সঠিক চিকিৎসা হইল না, বা তার কোষ্ঠকাঠিন্য অনেক দিন ধরে আছে এবং দীর্ঘদিন ধরে যদি অ্যাকিউট অ্যানাল ফিশারটা থাকে, এটাকে আমরা বলি ক্রনিক অ্যানাল ফিশার। ক্রনিক অ্যানাল ফিশার হলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঔষধ দিয়ে আর এই পেশেন্টকে ভালো করা যায় না, তখন হয়তো ছোটোখাটো একটা অপারেশন লাগতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আমাদের বাকি আলোচনায়। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন টেলিভিশনের পর্দায়। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্যারের কাছে। স্যার, আমরা তো স্যারের কাছে শুনেছি যে কি কি চিকিৎসা করতে হয়, এখন কি কি অপারেশন আছে এই ফিশার ট্রিটমেন্টের ক্ষেত্রে? ধন্যবাদ। অ্যানাল ফিশার অপারেশন ব্যাপারে আমরা মোটামুটি আলোচনা করেছি, সিমটম কি এবং কি করা উচিত। প্রাথমিকভাবে আমাদের জানা দরকার যে এটা স্টুল সফটনার আমাদের খেতে হবে, পায়খানা যেন সফট হয়। সেটার জন্য আমরা অনেকেই জানি না আসলে কেমনে এটা করতে হয়। যেমন আমি পানি খেলে কতটুকুন খাবো? পানি কি সারাদিন খেতে থাকবো? নিয়ম হলো 24 ঘন্টায় 8 গ্লাস পানি খাওয়া, 8 থেকে 10 গ্লাস ম্যাক্সিমাম। 24 ঘন্টায় 6 থেকে 10 গ্লাস ম্যাক্সিমাম খাওয়া। বেশি কিডনি অসুবিধা থাকলে তারা আবার খাবে না। এটা হলো পানি, ভাগ করে খেতে হবে। নাম্বার 2 হলো ইসুপগুলো ভুসি খাওয়ার কথা বলা হয়। ইসুপগুলো ভুসি খাওয়া বলা হলে সবার কথা কতটুকু, 1 ডিব্বে পুরো খেয়ে ফেলবো, না 4 চামচ খাবো, না 6 চামচ খাবো? এটা আমরা বলবো যে ইসুপগুলো ভুসি খেতে হবে 1 চামচ সকালে, 1 চামচ বিকালে। ইসুপগুলো ভুসি পানিতে ভিজিয়ে গোলায় সাথে সাথে খেয়ে ফেলতে হবে। আমরা ছোটোবেলা জানতাম রাতে বেলা ভিজিয়ে রাখবো আর পরদিন সকালবেলা খাবো, সেইটা করা যাবে না। এবং ইসুপগুলো ভুসি আপনারা আজকাল কোম্পানির যেটা কেনেন সেটা গায়ে বিস্তারিত লেখা আছে ব্যবহার বিধি, সেইটা ব্যবহার বিধি নিজে দয়া করে সময় নিয়ে পড়ে তারপর সেটা ব্যবহার করবেন। এরপরে আসবে যে এটার যদি কাজ না হয় তাহলে কি আমরা কী করবো? অপারেশনে যেতে হবে। অপারেশন আমরা পৃথিবীর সবচেয়ে বেশি আমি এই পায়খানা রাস্তার অপারেশন করি এবং তার মধ্যে বেশিরভাগই অ্যানাল ফিশার। অ্যানাল ফিশারের অপারেশন দুইটা। আসল পদ্ধতিটার নাম হলো স্ফিংটারোটমি। মলদ্বারের পাশে যে মাংসপেশিটায় পায়খানা রাস্তাটাকে চেপে ধরে, যার জন্য পায়খানা বের হতে চায় না বা যাওয়ার সময় ছিঁড়ে যায়, অথবা আমরা ব্যথা হয়, অথবা রিপিটলি ইনফেকশন হয়, সেইটার জন্য আমাদের স্ফিংটারোটমি অপারেশন করতে হবে। এটা লেজারের সাহায্যে করা যায়, লেজার ছাড়াও করা যায়। তো এতে লেজারের সাহায্যে করলে সুবিধা হয় যে মলদ্বারের পাশে ছোট্ট একটা ছিদ্র করা হয়, ছিদ্র করে সেখান থেকে লেজারের রশ্মিটা ঢুকিয়ে আমরা লেজার দিয়ে অপারেশনটা করি। তাতে কাটা ছেঁড়ার পরিমাণ কম, ছোট্ট একটা ছিদ্র হতে পারে সেক্ষেত্রে। কিন্তু সমস্যা হলো আমাদের দেশের লোকেরা আসলে যেদিন অ্যানাল ফিশার হলো তার পরের দিনই চলে আসে না। তারা দীর্ঘদিন, কেউ 3 বছর পরে, কেউ 2 বছর পরে, কেউ 6 মাস পরে, কেউ 1 বছর পরে আসেন। এবং আসেন যখন মলদ্বার টনটনে ব্যথা করছে, বসতে পারতেছে না ইত্যাদি। আসলে না ঠেকলে কেউ ডাক্তারের কাছে যেতে চায় না, সম্ভবত আমিও যাব না। তখন বসতে পারতেছে না, ব্যথায় টনটন করতেছে, টাচ করা যাচ্ছে না, তখন সে আসে। আসার পরে তখন দেখা যায় ইনফেকশন হয়ে যায়, সেখানে নালি হয়ে যায়, ফিস্টুলা হয়ে যায়। তো তখন কিন্তু ওই লেজার দিয়ে করলেও কাটাকাটি করতেই হবে। ছোট্ট একটা মাংসপিণ্ডের মতো, ঠোঁটের মতো গজিয়ে যায়, যেটাকে আমরা বলি সেন্টিনেল পাইলস। সাধারণ লোকেরা, অশিক্ষিত বা অর্ধশিক্ষিত লোকেরা বলে গ্যাজ। তাহলে সেইটাকে কাটতে হয়। ফলে লেজার দিয়ে করতে হলেও রোগীরা যে দেরি করে আসেন, সেখানে কিন্তু কিছু কাটাছেঁড়া করতেই হয়। ধন্যবাদ স্যার। এই নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। এই আলোচনাটা আমরা আসিফ স্যারের কাছ থেকে শুনতে চাচ্ছি।
স্যার, অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে ফিশার যে অপারেশনটা করা হচ্ছে এটা আবার পুনরায় হচ্ছে কিনা, কিংবা পুনরায় হওয়ার পরে কোনো জটিলতা দেখা দিচ্ছে কিনা আমাদের মাঝে। সঠিক, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ যখনই একটা অপারেশনের কথা আমরা বলি পেশেন্টরা কিন্তু কেউই চায় না যে অপারেশন লাগুক। ইনফ্যাক্ট ডাক্তারও চায় না আসলে অপারেশনে যেতে। কিন্তু যদি দেখা যায় আমরা সব ধরনের চেষ্টা করেছি, ঔষধ দিয়েছি, অয়েনমেন্ট দিয়েছি, অন্যান্য সব কিছুই দেওয়া হয়েছে, কিন্তু সব কিছুর পরেও পাইলসটা বা অ্যানাল ফিশারটা ভালো হচ্ছে না, বরং এটা আরও খারাপের দিকে যাচ্ছে এবং আরও কিছু কমপ্লিকেশনস তৈরি করছে, যেমন ইনফেকশন হচ্ছে, তখনই আমরা অপারেশনের জন্য বলি। আপনি যেটা জিজ্ঞাসা করেছেন যে অপারেশন করলে আবার হবে কিনা বা সাকসেস রেট কীরকম, এই জন্য আমি সবসময় পেশেন্টদেরকে বলি আপনি যে কোনো চিকিৎসা যদি সঠিক সময়ে করেন এবং সঠিকভাবে বা সঠিক ডাক্তার দিয়ে করেন, অবশ্যই আপনি যে ডাক্তারকে দিয়ে করুন উনি হবেন এই কাজ অভিজ্ঞ। এমন একজনকে দিয়ে করালে হবে না যিনি এই কাজ কখনো করেন না, অবশ্যই অভিজ্ঞ একজন ডাক্তারকে দিয়ে করাতে হবে। এর চেয়েও বেশি জরুরি আপনাকে সঠিক সময় করতে হবে। আপনি ধরেন বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা যেটা হয় যে বললো আজকে অপারেশন করেন, পেশেন্ট করলো না, সে গিয়ে দেখা যায় যেটা বড় স্যার বললো যে 1 বছর পর 2 বছর পর যখন একটা ভয়াবহ অবস্থা হয় তখন করে, তখন দেখা যায় যে এর সাথে ফিস্টুলা হলো, অ্যাবসেস হলো। সঠিকভাবে বা সঠিক ডাক্তার দিয়ে কাজটা করেন তাহলে এই রোগ কিন্তু দ্বিতীয়বার হওয়ার কোনো চান্সই নাই। এই কাজ কিন্তু আমরা বহুত দিন ধরে করছি। অনেক পেশেন্টরা তো আমাদেরকে বলে যে স্যার অপারেশন হয়েছে এটা বুঝতেই পারছি না। কিন্তু আপনি যদি ঠিক মতো না করেন বা আপনি যদি কবিরাজি বা অন্যান্য কোনো চিকিৎসা করেন তাহলে ভয়াবহ অন্যান্য রোগ হতেই পারে। স্যার, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করার জন্য। দর্শক, আমরা আগামী পর্বে আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন আপনারা আমাদের সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।